শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিতে আসলে দুটো গুরুত্বপূর্ণ দিক আছে। তিনি প্রধানমন্ত্রী ছিলেন গত টানা 15 বছর। তিনি আওয়ামী লীগ সভানেত্রী এবং ভারতের সঙ্গে তার খুবই আস্থার সম্পর্ক, পারস্পরিক আস্থার সম্পর্কের বিষয় আছে। তো এখন তিনি 5ই আগস্ট গেলেন, যাওয়ার পরে এখন তাকে আবার ফেরত চাওয়ার বিষয়টা এসছে। এটার যে দুটো বিষয় আমি বলছি, একটা হলো এটার আইনি দিক, তার বিরুদ্ধে এখানে অনেকগুলো মামলা হয়েছে এবং তাকে জড়িয়ে যে মামলাগুলো, অধিকাংশ মামলায় তিনি 1 নম্বর আসামি। এটা হলো একটা। আর আরেকটি আইনি দিকের আরেকটা দিক আছে, সেটা হলো যে জাতিসংঘ মানবাধিকার সংস্থার যে রিপোর্ট, সেই প্রতিবেদনে তাকে অন্যতম অভিযুক্ত হিসেবে তুলে আনা হয়েছে। যে 1400 মানুষের হত্যা, কয়েক হাজার লোকের আহত হওয়া, বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে, নিরাপত্তা সংস্থাগুলোকে তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন। এই বিষয়টি আপনার গতকাল থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের পাশে যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটা হয়ে গেল, সেখানে এই প্রসঙ্গগুলো মোহাম্মদ ইউনূস তুলেছেন এবং সেখানে তিনি জাতিসংঘের প্রসঙ্গ দিয়েই বলেছেন যে এই আছে, তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। কাজেই আপনার বাংলাদেশের যে বিচারিক আদালতে তাকে আইনের আওতায়, বিচারের আওতায় আনার একটা দাবি আছে। এটা হলো একটা দিক। আর অন্য আরেকটি দিক, সেটা হলো রাজনৈতিক দিক। রাজনৈতিক দিকটি হলো যে শেখ হাসিনা দেশে আসলে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তারা আশা করছে যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি সাজাপ্রাপ্ত হবেন এবং তার দলেরও একটা, এবং এর মাধ্যমে তিনি আগামী নির্বাচনের, সেটা যখনই হোক, নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকবেন। এটা হলো এক ধরনের প্রত্যাশা। আরেকটা প্রত্যাশা হলো একইভাবে আওয়ামী লীগকেও আপনার কোনো না কোনো প্রক্রিয়ায় নির্বাচনের মাঠের বাইরে রাখা যায় কিনা। এগুলো আসলে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত বিষয়। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যখন দাবি করলো, আমাদের কূটনৈতিক পত্রের মাধ্যমে প্রথমে তাদেরকে দাবি করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে এ পর্যন্ত কিছুই বলেনি। ইভেন আপনার যে নরেন্দ্র মোদীর কাছে যখন এটা বিষয়টা তোলা হলো, সেখানে নরেন্দ্র মোদীর প্রসঙ্গে গতকালের যে ব্রিফিং, দুদিক থেকেই হলো, ভারতের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে যে ব্রিফিং এবং বিবৃতিগুলো হলো, তাতে শেখ হাসিনার বিষয়টি তোলা হয়েছে, এইটা বাংলাদেশের বিবৃতিতে আছে, ভারতের বিবৃতিতে কিন্তু এটা নেই। তো একটা ইন্টারেস্টিং দিক হলো, আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তিনি সেই পোস্টটাতে বলেছেন যে আপনার নরেন্দ্র মোদী শেখ হাসিনারকে প্রত্যর্পণের যে বিষয়টি মোহাম্মদ ইউনূস তুলেছেন, নরেন্দ্র মোদী সেটি নাকচ করেননি। ফেসবুকের তার যে পোস্ট, সেটারকে আমি এসেন্সটা যদি এভাবে নেই এবং বাংলাদেশে কি ঘটেছে সেইটার ব্যাপারে এটা বোঝা গেল যে নরেন্দ্র মোদী ওয়াকিবহাল ছিলেন। এরকম এসছে যে প্রধান উপদেষ্টা কিভাবে শেখ হাসিনার সময়ে ভুগেছেন, তার সঙ্গে কী আচরণ করা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই বিষয়গুলো নরেন্দ্র মোদী ওয়াকিবহাল ছিলেন বলে এটা গতকালের বৈঠকে তিনি মোহাম্মদ ইউনূসকে বলেছেন। এখন আমি যদি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যকে ঠিক ধরি, যে এটা নাকচ হয়নি, এবং এটা বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে তিনি আশাবাদী যে কোনো একদিন শেখ হাসিনাকে ফেরত পাওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে এটা শতাব্দীর সেরা বিচার বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তো এর সঙ্গে যে নির্বাচনের যে বিষয়টা অটোমেটিক্যালি আসে, যে আদৌ সেটা তার ফেরাটা নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে, কখন হবে, সেই বিষয়টা আসলে অনিশ্চয়তা রয়েই গেল। এই যে অপপ্রচার বলছে আমাদের বাংলাদেশ সরকারের দিক থেকে, যে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বলছে, আবার ভারত বলছে যে অপ্রয়োজনীয় মন্তব্য, এগুলো আসলে রাজনৈতিক ভাবে
সরকারগুলোর পরিস্থিতি মোকাবেলা বা সাময়িক যে একটা পরিস্থিতি উত্তেজনা এগুলো তৈরি হয়, সেগুলো যাতে তৈরি না হয় সেগুলোর জন্য এক ধরনের ব্যবস্থা, যে সরকারের জন্য, যে দেশে যে সরকার আছে তাদের জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এই বিষয়গুলো আসলে খুব রাজনৈতিক বিষয়। এগুলোর সাথে দেশের যে দীর্ঘমেয়াদী স্বার্থ, মানুষের যে দীর্ঘমেয়াদী স্বার্থ, তার আসলে খুব বেশি সম্পর্ক নেই। সরকারগুলো বিব্রত হয়, এটা একটা। যেমন ধরুন আপনি বাংলাদেশের 5ই আগস্টের বেশ আগে থেকেই ভারত বিরোধী একটা প্রচার ছিল এখানে, এবং সেগুলো সামাজিক মাধ্যমে এসছে, পত্রপত্রিকায় এসছে, এবং ভারতীয়রা এগুলো জানতেন। এটা হলো একটা। আবার 5ই আগস্টের পরে যে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে মূলত যে প্রচারগুলো হচ্ছে, এবং অন্যান্য দেশেও আপনার এ ধরনের একটা ভারতীয় যে প্রবাসী ভারতীয় যে সমাজে, সেখানেও এক ধরনের একটা প্রচার আছে। এটা আসলে মূলত এই যে অপপ্রচারটা বলা হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার, তার ওপর এক ধরনের চাপ তৈরি করার কৌশল হিসেবে বলা হচ্ছে, যে এটা ভারতীয় বিভিন্ন সংস্থা ভারতের গণমাধ্যমকে ব্যবহার করে এবং সামাজিক মাধ্যমকে ব্যবহার করে এই অপপ্রচারগুলো করে থাকে। এবং এ কারণে এটা সরকার পর্যায়ে এটা তোলার অর্থ হলো যাতে এই অন্তত সরকারিভাবে এই বিষয়টাকে উৎসাহিত করা না হয়, তাহলে এটা কমে আসবে বলে বাংলাদেশ সরকার এটা মনে করছে। আর অপ্রয়োজনীয় মন্তব্য যেটা হলো, কিছু কিছু বিষয় থাকে যেমন ধরুন আপনার ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা, তারপরে সীমান্ত নিয়ে কথা বলা, ভারতের ভেতরকার রাজনীতি নিয়ে কথা বলা, সংখ্যালঘু বিষয় নিয়ে কথা বলা, সংখ্যালঘুতে এই বিষয়গুলো চীনকে জড়িয়ে যেটা যেটা ভারতে আবার অস্থিরতা তৈরি করে। এটা ধর্মীয় অস্থিরতা হতে পারে, ভারতের বিরোধী দলগুলো ভারত সরকারকে ভারতের সংসদে অভিযুক্ত করার সুযোগ পায়, এমন বিষয় এড়িয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর দিক থেকে আসলে অনুরোধ করা হয়েছে। তো এগুলো হচ্ছে পুরোপুরি রাজনৈতিক এবং সাময়িক বিব্রত অবস্থা এড়ানো। আপনি যে বিষয়টা শুরুতে তুলেছিলেন এই পয়েন্টে, সেটা হলো আপনার গঙ্গা তিস্তা চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধ করা। এগুলো আসলে বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী স্বার্থের বিষয়। গঙ্গা চুক্তির আপনার 1996 সালের 12 ডিসেম্বর সই হলো, 30 বছর হতে যাচ্ছে আগামী বছরই ডিসেম্বরে, প্রায় মাত্র 1.5 বছর আছে। এ ধরনের একটা চুক্তি যখন নবায়নের আলাপ হয়, এটার এই যে আলাপটাই করতেই 2-3 বছর চলে যায়। যদি নবায়ন করতে হয়, করলে কী কী শর্ত হবে, আগে শর্ত হবে না নতুন শর্ত যুক্ত হবে, পানি আগের মতো আসছে কি না, সব হিসাব নিকেশ করে টেকনিক্যাল মাপ নিয়ে করতে হয়, কাজে এটা সময় লাগে। তিস্তা তো বলা হচ্ছে যে এটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আলোচনাটা হচ্ছে, আসলে এটা হচ্ছে 65 বছর ধরে, তদানীন্তন পাকিস্তানের সময় থেকে তিস্তা নিয়ে আলাপ হচ্ছিল, এবং এটা এ পর্যন্ত হয়নি। দুই দেশের সরকারি পর্যায়ে 2011 সালে মনমোহন সিংয়ের ভিজিটের আগে থেকেই একমত হয়েছিল যে তিস্তা চুক্তি সই হবে, কিন্তু তারপরও কিন্তু আরও 14 বছর পার হয়ে গেল। এবং নরেন্দ্র মোদীর নিজের একটা প্রতিশ্রুতি আছে। 2017 সালের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যখন দিল্লি ভিজিট করেন, হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদী বলেছিলেন, আমার পরিষ্কার খেয়াল আছে, যে মোদী বলেছিলেন যে তার প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদের মধ্যে এই তিস্তা চুক্তিটা সই হবে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সেই মেয়াদ শেষ হয়ে গেছে, এটা এখন তার দ্বিতীয় মেয়াদ চলছে এবং দ্বিতীয় মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। কাজেই নরেন্দ্র মোদীর এই মেয়াদে এটা সই হবে কিনা সেটা কোনো ইঙ্গিত কিন্তু নাই। এই কাজে এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী স্বার্থ মানুষের। আর সীমান্ত হত্যা তো মানুষের প্রাণ একটা বিষয় আছে। দুই দেশে মনমোহন সিং এবং নরেন্দ্র মোদী দুজনেরই অঙ্গীকার আছে যে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হবে না, কিন্তু ব্যবহার তো হচ্ছে। কি করে হচ্ছে, কেন বন্ধ হচ্ছে না, বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে। এগুলো হচ্ছে মানুষের বিষয়। যে অপপ্রচার, সেগুলো হয়তো একসময় থামবে, সরকারগুলোর যখন ব্যবধান কমে আসবে তখন অপপ্রচার কমবে, আবার বাংলাদেশের সঙ্গে এটা হতে থাকবে। কিন্তু দীর্ঘমেয়াদী স্বার্থের বিষয়গুলো আমি মনে করি যে জোরালোভাবে আসা উচিত দুদিক থেকেই।